হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব প্রতিদিনের ন্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসছে, তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কাউন্ট করে রাখবে কতগুলি কোশ্চেন তোমরা করতে পারলে, সেটা কিন্তু শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এটি হচ্ছে আমাদের মক টেস্ট নম্বর 11। এর আগে আমরা 10টি মক টেস্ট নিয়ে নিয়েছি এবং আমাদের এই মক টেস্ট সিরিজ চলবে তোমাদের যতদিন পর্যন্ত না ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই মক টেস্ট প্রতিদিন আমাদের কিন্তু চ্যানেলে আসতে থাকবে। তাই তোমরা যদি প্রিভিয়াস মক টেস্টগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট তোমাদের জন্য বানানো রয়েছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 বলে দেখবে, সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে প্রতিদিন এরকম ধরনের মক টেস্ট দেওয়ার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কীরকম হয়? মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কীরকম হয়? তো মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন হয়, এখানে বৃদ্ধি হয়ে থাকে কর। তো চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রবীণ প্লেব্যাক গায়ক সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কার ভূষিত হয়েছেন? কোন প্রবীণ প্লেব্যাক গায়ক সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, সুরেশ ওয়াদেকর। তিনি কিন্তু সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কী? তো মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে দাঁতের এনামেল। দাঁতের এনামেল হচ্ছে মানবদেহের সবথেকে কঠিন পদার্থ। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন লেখক কিতাবুল হিন্দ রচনা করেছেন? কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছে কোন লেখক? তো নিম্নলিখিত মধ্যে কিতাবুল হিন্দ রচনা করেছেন আল বেরুনি। এটি কিন্তু আরবি ভাষায় রচিত। আল বেরুনি কিতাবুল হিন্দ রচনা করেছে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্রিটিশ অফিসারের অধীনে 1784 সালে ব্রিটেন ভারত শাসন আইন অনুসারে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি করা হয়েছিল? ভারতীয় সিভিল সার্ভিস তৈরি করা হয়েছিল কার আমলে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, লর্ড কর্নওয়ালিসের আমলে 1784 সালে ব্রিটেন ভারত শাসন আইন অনুসারেই সিভিল সার্ভিস তৈরি করা হয়েছিল এবং এই সিভিল সার্ভিসের জন্য কিন্তু লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তোমরা আমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ ডাব্লিউপি এবং কেপি বোর্ডের 2011 থেকে 24 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার উইথ এক্সট্রা ডিটেলস, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, জিআই এবং তার সাথে সাথে তোমরা ইংলিশেরও কিন্তু কোশ্চেন অ্যান্সার এখানে পেয়ে যাচ্ছ। এখানে শুধুমাত্র কনস্টেবলেরই যে কোশ্চেন অ্যান্সার হচ্ছে তা কিন্তু নয়, এখানে তোমাদের এসআই বলো আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সমস্ত পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই এটা তোমরা নিতে পারো। তো এর প্রাইস রয়েছে মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা রয়েছে এর প্রাইস। এবং অপরটি হচ্ছে আমাদের দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশালভাবে 2024 যে রিক্রুটমেন্ট হচ্ছে, একটি মাত্র পরীক্ষা হবে তোমাদের। সেই পরীক্ষার জন্য স্পেশালভাবে 55টি মডেল সেট দিয়ে তোমাদের একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেখানে 16টি ফুল 85 নম্বরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং বাকি 10টি করে প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কিছু পাচ্ছ তোমরা মাত্র 80 টাকার বিনিময়ে। এবং যদি কেউ দুটো পিডিএফ নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 150 টাকা। 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই দুটো পিডিএফ পেয়ে যাবে। তো এবার পিডিএফ কীভাবে সংগ্রহ করবে? পিডিএফ সংগ্রহ করার জন্য 9144697664 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমরা পিডিএফটি বাই করে নিতে পারবে। কেউ কিন্তু কল করবে না, কল কিন্তু রিসিভ করা হয় না, অনেক প্রবলেম হয় কল রিসিভ করতে, কারণ সব সময় তো কল রিসিভ করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে রয়েছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। সেখানে ক্লিক করে তোমরা পেমেন্ট করে পিডিএফটি বাই করে নিতে পারবে, সাথে সাথে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে।
তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। এর বলে রাখি এটা কিন্তু বই নয়, এটা কিন্তু পিডিএফ। বই বলে কিন্তু একবার উল্লেখ করা হয়নি, এটা কিন্তু বই নয়, এটা পিডিএফ, বই করা হয়নি। তুমি চাইলে এটা প্রিন্ট আউট করে পড়তে পারো, কারণ এখানে এগুলো সমস্ত কিছু A4 সাইজে তৈরি করা হয়েছে এবং তোমাদের যাতে কম খরচা হয় সেরকমভাবে কিন্তু খুব স্বল্প যে স্পেস রাখা যায় সেরকমভাবে করা হয়েছে, সাইজটাও ঠিকঠাক রাখা হয়েছে। তো তুমি চাইলে এটা প্রিন্ট করে পড়তে পারো। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বাই করে দেওয়া রয়েছে। চলো পরবর্তী প্রশ্নটি এবার দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, নিউক্লিয় সংযোজনের এর উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা কাজ করে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিশ্বের সবচেয়ে বেশি কিসের আমানত রয়েছে? ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কিসের আমানত রয়েছে? তো ভারতে সবচেয়ে বেশি রয়েছে মাইকা। মাইকা এই ধাতুটি আমাদের ভারতে সবচেয়ে বেশি রয়েছে, মোটামুটি 60% মতো কিন্তু এটা পাওয়া যায় আমাদের ভারতে। এবার দেখো তামা, এটা কিন্তু চিলিতে পাওয়া যায় সবচেয়ে বেশি। সোনা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে চায়না, এবং এটিকে যে ব্যবহারের তালিকা সেখানে কিন্তু আমাদের ভারত কিন্তু এটার ব্যবহার সবথেকে বেশি করে। এবং লোহাটা কিন্তু অস্ট্রেলিয়ায় সবথেকে বেশি উৎপাদিত হয়। তো এগুলো কিন্তু মনে রেখো। তো দেখো এখানে লিস্ট তোমাদের করে দেওয়া হয়েছে, তো তোমরা কিন্তু দেখে নেবে এগুলো। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো হরপ্পা শহরটি গড়ে উঠেছে ইরাবতী নদীর তীরে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, কাওয়াসা তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? কাওয়াসা তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাটের সুরাটে কিন্তু এটা অবস্থিত। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কোনটি পঞ্চপ্রয়াগের একটি নয়? কোনটি পঞ্চপ্রয়াগের একটি নয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পঞ্চপ্রয়াগের একটি নয় হচ্ছে সোনপ্রয়াগ। এবং দেখো পঞ্চপ্রয়াগগুলো কী কী রয়েছে দেখো, পঞ্চপ্রয়াগ হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এই বিষ্ণুপ্রয়াগে আলোকনন্দা ও ধৌলিগঙ্গা এটি মিলিত হয়েছে। তারপরে দেখো আলোকনন্দা ও নন্দাকিনী নদী এটা কিন্তু নন্দনপ্রয়াগে মিলিত হয়েছে। আলোকনন্দা ও পিণ্ডার এটা কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে। আলোকনন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে এই দুটি নদী। আলোকনন্দা এবং ভাগীরথী দেবপ্রয়াগে যে মিলিত হয়েছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আলোকনন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে 5টা তোমাদের প্রয়াগ, পঞ্চপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দনপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। এটি হচ্ছে 5টি প্রয়াগ বা পঞ্চপ্রয়াগ একত্রিত থেকে বলা হয়। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, 2024 সালে ফেব্রুয়ারিতে ভারতের লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2024 সালে ফেব্রুয়ারিতে ভারতের লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে অপশানগুলো দেখো, এখানে অপশান আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, বিচারপতি AM খান উইলকরকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি আমাদের লোকপালের চেয়ারপারসন হিসেবে 2024 সালে। তো চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখছ, কোন ধারায় 10% EWS কোটা 103তম সংবিধান সংশোধনী আইন 2019-এর অধীনে সংশোধনীর মাধ্যমে চালু করা হয়েছে? EWS যে 10% সংরক্ষণ সেটি 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2019 সালে যেটি হয়েছিল, কোন আইনে বা কোন যে ধারা সেখানে কিন্তু উল্লেখ রয়েছে কোথায়? তো এটি চালু করা হয়েছে 15 থেকে 16 নং ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে। এটি 2019 থেকে চালু হয়েছে। 103তম সংবিধান সংশোধনী 2019 সাল থেকে এটা চালু করা হয়েছে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক। পণ্ডিত কিষাণ মহারাজ তিনি ছিলেন একজন তবলা বাদক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো কিছু উল্লেখযোগ্য ব্যক্তি যেগুলো সাথে যুক্ত আমাদের পরীক্ষায় আসে, যেগুলো সেতারের সাথে যুক্ত রবিশঙ্কর, বিলিয়াত খান, এগুলো হচ্ছে আমাদের সেতারের সাথে যুক্ত। এবং সারঙ্গীর সাথে যুক্ত ওস্তাদ সুলতান খান, রামনারায়ণ, এগুলো হচ্ছে সারঙ্গীর সাথে যুক্ত এই সমস্ত ব্যক্তিগণ। এবং বাঁশির সাথে দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তবলার সাথে জাকির হোসেন, এটা বারবার আসে। আল্লাহ রাখা খান, এই সমস্ত কিন্তু তবলার সাথে যুক্ত। তো চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেবো। নেক্সট এখানে দেখতে হচ্ছে, পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, সিঙ্গালেলা জাতীয় উদ্যান। এটি কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট
15 নম্বর প্রশ্ন দেখো, বিক্রমশিলা গঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? বিক্রমশিলা গঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে বিক্রমশিলা দেখি তোমরা বুঝতে পারছো, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বিহার। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, অশ্বিনী পোন্নাপ্পা কোন খেলার সঙ্গে যুক্ত? তো খেলার সাথে যুক্ত ব্যক্তিগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অশ্বিনী পোন্নাপ্পা তিনি যুক্ত হয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অশ্বিনী পোন্নাপ্পা। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, মশলা জাফরান উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? জাফরান পাওয়া যায় কোন অংশ থেকে উদ্ভিদের? এখানে সঠিক উত্তরটিকে হবে অপশন সি, ফুল। ফুল থেকে জাফরান পাওয়া যায়। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়? স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 1923 সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, আকাশের নীল রং এবং সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের লালচে চেহারার কারণ হলো কি? আকাশের নীল রং এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লালচে চেহারার কারণ হলো কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বিক্ষেপণের কারণে এটি হয়ে থাকে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি জার্মান সিলভারে উপস্থিত থাকে? তো জার্মান সিলভারে উপস্থিত থাকে হচ্ছে অপশন এ, সিইউ, কপার কিন্তু থাকে এখানে, ঠিক আছে। তো এবার দেখো জার্মান সিলভারে রয়েছে তামা 60%, দস্তা 20% এবং নিকেল 20%। এতে মাঝে মাঝে সীসা এবং টিনও থাকে, এটাও কিন্তু মনে রাখবে। তো জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, এটা কিন্তু পরীক্ষা আসে। তো সিলভার কখনোই থাকে না জার্মান সিলভারে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, চিল্কা হলো একটি ড্যাশ হ্রদ। চিল্কা হলো একটি ড্যাশ হ্রদ। তো চিল্কা হচ্ছে একটি লবণাক্ত হ্রদ, যেটি আমাদের এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, তালওয়ান্দিতে গুরু নানকের জন্ম হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল, বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, হিমালয় পর্বতমালা ধরন হিসাবে বিবেচিত হয়। হিমালয় পর্বতমালার ধরন হিসেবে বিবেচিত হয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, টেকটনিক এবং ভাঁজ। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, সুবনসিরি এর উপনদী, সুবনসিরির উপনদী হচ্ছে, সুবনসিরি উপনদী হচ্ছে, তো সুবর্ণশ্রী হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী, প্রধান উপনদী হচ্ছে সুবর্ণশ্রী। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছে, তো মৌলিক অধিকারের যে প্রস্তাব সেটি কংগ্রেসের করাচি অধিবেশন 1931 সালে হয়েছিল, এখানে কিন্তু নেওয়া হয়েছে। এবং লাহোর অধিবেশনে, যেখানে পূর্ণ স্বাধীনতার অধিকার কিন্তু এটা গৃহীত হয়েছিল, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল লাহোর অধিবেশনটা কংগ্রেসের। তো 26 নম্বর প্রশ্ন দেখো, ব্যাক টু ভেদাস এর স্লোগানটির প্রবর্তককে, বা বেদে ফিরে যান এই স্লোগানটির প্রবর্তককে? তো ব্যাক টু ভেদাস বা বেদে ফিরে যান এই স্লোগানটি দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের কোনটি অন্যায় বিচার্য? তো কোনটি অন্যায় বিচার্য বা বিচারের যোগ্য নয়? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন বি, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিগুলি বিচারযোগ্য নয় বা সুপ্রিম কোর্ট থেকে বলবৎযোগ্য নয়। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, লোকসভা স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভা স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরের কোনোটিই নয়। কারণ লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার সদস্যের সংখ্যাগরিষ্ঠতার, যে সদস্য উপস্থিত থাকে তাদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতি এবং কক্ষের ভোট দ্বারা নির্বাচিত হয়ে থাকেন এই লোকসভা স্পিকাররা। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নেব। 29 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিল বিলম্বিত করতে পারে? রাজ্যসভা সর্বোচ্চ 14 দিন পর্যন্ত অর্থ বিলকে আটকে রাখতে পারে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি। চলো নেক্সট
30 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবা প্রদানের জন্য প্রদত্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার হলো কোনটি? তো তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার হচ্ছে পদ্মভূষণ এবং প্রথম হচ্ছে ভারতরত্ন। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, PAN প্যান এর পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি? প্যান বা প্যান কার্ডের পূর্ণ রূপ কি? তো প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য? নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য? তো এখানে সঠিক উত্তরটি হবে দীপবংশ। এটি হচ্ছে বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ বংশানুক্রমিক পাঠ্য গ্রন্থ। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ডান্ডি অভিযানের সাথে শুরু হয়েছিল? ডান্ডি অভিযানের সাথে শুরু হয়েছিল নিম্নলিখিত কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে আইন অমান্য আন্দোলন। এটি ডান্ডি অভিযানের সাথে শুরু হয়েছিল 1930 সালে। সরি, এটা অমান্য আন্দোলনটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? তো 1930 সালে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। চলো নেক্সট, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? প্রতি বছর বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয় কবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 22শে মার্চ। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় নৃত্যশিল্পী? মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি কোন ভারতীয় নৃত্যশিল্পী? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ডক্টর উমা রেলে। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কততম? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 126তম। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। নেক্সট 39 নম্বর প্রশ্ন, একজন মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব, আজকে শেষ প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি হায়দ্রাবাদ শহরে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমিটি। তো এই ছিল 40টা কোশ্চেন। এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেবো। তো হোমওয়ার্কটা হচ্ছে বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? তো আমরা দেখলাম 22শে মার্চ। এটা কিন্তু আমাদের পালন করা হয়েছে বিশ্ব জল দিবস। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিশ্ব বন দিবস কবে পালন করা হয়, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। এই কোশ্চেনের অ্যান্সারটা সকালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 40টা কোশ্চেন করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে কতগুলি সঠিক হলো কতগুলি ভুল হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই বাই করে নেবে। তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশন ভালোভাবে শুরু করে দাও, কারণ অলরেডি যারা চাকরির জন্য পড়ছে তারা কিন্তু বহু আগে থেকেই শুরু করে দিয়েছে। যদি এখনও পর্যন্ত না শুরু করে থাকো তাহলে কিন্তু সত্যি কথা বলতে তোমার কিন্তু এই চাকরি পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। তো এখন থেকে কিন্তু তোমাকে পড়তে হবে, সিরিয়াসলিভাবে পড়তে হবে, কোনো ফাঁকিবাজি চলবে না। তো আশা করি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে ভালোভাবে। তো যদি না করে থাকো এখনই শুরু করে দাও। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।